বাংলাদেশত স্বাধীনতার ফরতুনি উর্দুভাষী বিহারি জনগোষ্ঠীর নাগরিকত্ব মৌলিক অধিকার ও ন্যায্য সুযোগের দাবিত আন্দোলন গড়িয়াইর, কিন্তু স্বাধীনতার 5 দশক পরেও তারা রয়ে গেই বৈষম্য, দারিদ্র্য ও অবহেলার করুণ বাস্তবতা। 2019 সালত দেশের বিভিন্ন বিহারি ক্যাম্পত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গড়ি দেওয়ানোর পর বহু পরিবার চরম ভোগান্তিত পড়ে। নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিসকলের দুর্ভোগ পোহান পরের মাসের পর মাস বিদ্যুৎবিহীন অবস্থা। কেউ কেউ নিজ খরচত বৈদ্যুতিক মিটার বয়ালেও বেশিরভাগই তার সামর্থ্য ন রাহে। এছাড়া নাগরিকত্ব পরিচয়পত্র সংক্রান্ত জটিলতা আইজু রয়ে গেই। বহুত বিহারি আইজু জন্ম নিবন্ধন, ভোটার আইডি বা এনআইডি নফার, ফলে শিক্ষা, সরি ও স্বাস্থ্য সেবা ও সামাজিক সুযোগ তারা বঞ্চিত। মানবাধিকার কর্মী অকল হর বিহারি অকলের প্রতি এই অবহেলা শুধু অমানবিক নয়, বরং রাষ্ট্র সাংবিধানিক দায়িত্বের অবহেলা। ভাষা নয়, মানবিক মূল্যবোধ দিয়ে উগ্র জাতিরে মূল্যায়ন করা উচিত বলেও দাবি করেন তারা। রৌফাবাদ বিহারি ক্যাম্প ঘুরিয়ে বিস্তারিত জানা সহকর্মী শাহরিয়ার সুমন। এটা হচ্ছে ঠোঙ্গা, এটা মানে ফলের দোকানে, তারপরে যাই হচ্ছে যে এই মুদির দোকানে এগুলো সাপ্লাই করে, আর এগুলো বানাই আমরা পড়ালেখা করি। আমাদের বাবা মায়ের তো পড়ানোর মতো সামর্থ্য নাই, তাই আমরা এগুলো বানাই পড়ালেখা করি। ক্লাস 9। আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপ। এখন ফ্যামিলি যে দেখতেছি তোমরা দুই বোনে মিলে ঠোঙ্গা বানাচ্ছ, জি। এটা কি ফ্যামিলিকে একটা সাপোর্ট? জি, ওইটা দিয়ে তো আমার সংসারও চলতেছে। আমাদের বাবা নাই, আমাদের দুই বোনের সংসার, মানে আমার মা আছে, সংসার চলতেছে। আর ওই দিক থেকে আমাদের পড়ালেখার একটু ইয়ে হচ্ছে। আমরা অনেক ঝুঁকিপূর্ণতে আছি। আমাদের এটা পূর্বপুরুষের ঘর, তো আমরা অনেক ঝুঁকিপূর্ণতে আছি। ওই দেখেন ওয়াল ফাটি গেছে, সব কোন সময় পড়ে। আমিও পঙ্গু হয়ে গেছি, আমি কিছু করতে পারি না। সরকার থেকে কোনো সহযোগিতা পাই নাই। আমি দেশের নাগরিক, দেশের ভোটার। বিদ্যুৎ মিটারের কার্ডে চলে, আল্লাহ দিলে। আমার হাত এবং ঠ্যাং দোনোটাই পঙ্গু হয়ে গেছে। আমি ব্রেন স্ট্রোক করছিলাম। আমি একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসা কর, অনেক ধরনের ব্যবসা করছি, কিন্তু এখন কিছু করতে পারি না। আমি অনাহারে দিন যাচ্ছে। আল্লাহ হয়াত দিছে, আল্লাহ দিলে, আল্লাহ দিনটা কাটতেছে কোনো মতে। আমরা উর্দু ভাষী বাংলাদেশে বসবাসকারী নাগরিক। 1947 ইংরেজি সালে আমাদের পূর্বপুরুষরা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন, তৎকালীন পূর্ব পাকিস্তান। এর তখন থেকে 1971-এ যখন দেশটা বিভক্ত হয়ে যায়, তখন আমাদের অনেক পূর্বপুরুষরা বাংলাদেশে থেকে যায়। তৎকালীন সরকার আমাদের এই পূর্বপুরুষ যারা থেকে গেছিলেন, তো বিভিন্ন জায়গায়, যেমন ঝতালা, ওয়ারলেস, ফিরোজ শাহ, হালিশহর, হামজারবাগ, সুলুকবর, রূপবাদ, এক একটা ক্যাম্প করে আমাদের এখানে রাখা হয়। আবার 1992-তে মনে হয় আমাদের কিছু লোকজনকে তৎকালীন সরকার পাকিস্তান পাঠাই দিয়েছিল, আর কিছু লোক এখনো এখানে মানবতার জীবনযাপন করতেছে। তা আমাদের কথা হচ্ছে যে আমরা এখানকার, যেহেতু এখানে বসবাস করতেছি, এখানকার এখন নাগরিকের মতো হয়ে গেছি, তদুপরি আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে স্বীকৃতি পাচ্ছি না। আমাদের ছেলে সন্তানরা বড় হয়ে গেছে, প্রজন্ম চলে আসছে, এত প্রজন্ম চলে আসছে যে আমাদের এখন পূর্বপুরুষের নাম বলতে গেলে 47 ইংরেজি সালে যে পূর্বপুরুষ আসছিল, সেটা যদি বলতে যাই 10-12টা ডিঙে যেতে হবে। বাপ থেকে বাপ, এভাবে 10-12টা প্রজন্ম ডিঙে যেতে হবে। এখন আমাদের যে সমস্ত অসুবিধা হচ্ছে, আমরা ক্যাম্পে বসবাস করি, ক্যাম্পের জায়গা, অধিগ্রহণকৃত জায়গা, এই ক্যাম্পে আমরা যে বসবাস করতেছি, এখানে আমাদের মনে করেন 25 বা 50 আমাদেরকে যখন বরাদ্দ দেওয়া হয়েছিল, তখন আমাদের মনে করেন দাদা ছিল, দাদি ছিলেন, বাবা ছিল, ফুপু ছিল, এভাবে 2-4 জন 5 জন ছিল। কিন্তু এখন যে প্রজন্ম চলে আসছে, মনে করেন আমার বাবা থেকে আমি হয়েছি, আমার থেকে আমার ছেলে বিয়ে করছে, তার ছেলে হয়েছে, তার ছেলে বিয়ে করছে, তার ছেলে হয়ে গেছে। এখন ওই 25 বা 50-এ বসবাস করার মতো আমাদের আর জায়গা হচ্ছে না। আমাদের, যেহেতু আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমরা এই বাংলাদেশে বড় হয়েছি, বাংলাদেশকে আমরা ভালোবাসতে শুরু করে দিচ্ছি, দেশকে আমরা ভালোবাসি, আমরা এই দেশ ছেড়ে আর যেতে চাই না। আমাদের 99% মানুষ এই দেশ ছেড়ে যেতে চায় না, এই দেশে থাকতে চায়। যারা যেতে চায় তারা যাবে, কিন্তু 99% যেতে চায় না। যারা যেতে চায় তাদেরকে সসম্মান সেখানে পাঠিয়ে দেওয়া। আর যারা থাকতে চায়, আমরা সরকারের কাছে এটাই দাবি করব যে আমরা যারা এখানে থাকতে চাই, আমাদেরকে স্থায়ী একটা পুনর্বাসন করে দেওয়া হোক। মৌলিক অধিকার, যেভাবে আমরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত আছি, সেগুলা সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হোক।
আমাদের ছেলে মেয়ে পড়ালেখার ব্যবস্থা করে দেওয়া হোক, মেধাবী ছেলে মেয়ে পড়ালেখা করে উচ্চশিক্ষিত হোক, সরকারি চাকরি পাক, আমরা এই দেশে থাকতে চাই। বাংলাদেশের মধ্যে পাহাড়ি জনগোষ্ঠী, তাদেরকে নিয়ে সরকারের মাথা ব্যথা, সংখ্যালঘুদেরকে নিয়ে সরকারের মাথা ব্যথা। আমাদের অপরাধ কি? আমরা কি অপরাধ করেছি ভাই, যে আজকে আমাদেরকে নিয়ে সরকার একটুও মাথা ব্যথা হয় না? আমাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, আমাদের খাবার পানি পর্যন্ত আমরা ঠিকমতো পাই না। আমাদের ছেলে মেয়ে এডুকেশন নেওয়ার পরও, মাস্টার্স কমপ্লিট করার পরও তারা চাকরি পায় না। কারণটা কি? আমাদের অপরাধ কি? আমরা বিহারি তাই? আমরা উর্দু ভাষায় কথা বলি তার জন্য? কিন্তু আমাদের আসল জিনিসটা আপনাদেরকে জানতে হবে, আমরা কোত্থেকে আসছি, আমরা কি? আমরা তো পাকিস্তানি নয়, আমরা ভারতবর্ষ থেকে 1947 সালে আমাদেরকে আনা হয়েছিল। কেন আনা হয়েছিল? এখানে আমাদের লোকেরা রেলওয়েতে চাকরি করত, আমাদের লোকেরা কোর্টে চাকরি করত, আমাদের লোকেরা জুট মিলে বড় বড় পোস্টে ছিল। দেশ বিভক্ত হওয়ার পরে ভাষা না বোঝার কারণে পাকিস্তানি বলে আমাদের উপর স্টেপ রোলার চালানো হয়। সেই স্টেপ রোলার ভোগান্তি আজ পর্যন্ত আমরা ভুগতেছি। কোথাও গেলে আমাদেরকে রাজাকার, কোথাও গেলে আমাদেরকে বিভিন্ন ভাষায় বক্তব্য করা হয়, বিহারি বলা হয়। আমাদেরকে একটা আইডি কার্ড করে দেওয়া হয়েছে দেশের নাগরিক বলে, আমরা সেটা গ্রহণ করে নিয়েছি। কিন্তু দেখা যায় আমাদের ছেলে সন্তানরা জন্ম নিবন্ধনের জন্য গেলে বিভিন্ন ধরনের অজুহাত, কি লাগবে? একটা লাল কার্ড লাগবে। তা আমার প্রশ্ন, আমার মেয়েকে আমি বাঙালিতে বিয়ে দিয়েছি, তাই বলি কি সেই মেয়ে বাঙালি হয়ে গেছে? আমার কাছে কি তার চাওয়া পাওয়া থাকতে পারে না? তার ছেলে সন্তানের চাওয়া পাওয়া থাকতে পারে না? আমি তো বাবা। এখন দেখা গেল কি, ওই বিহারির ছেলে একটা বাঙালিকে বিয়ে দিয়েছে, সে বাঙালি হয়ে গেছে, অথচ স্বীকৃতি দেওয়া হচ্ছে না। একটা বাঙালির মেয়েকে কক্সবাজার থেকে বিয়ে করে আমার ছেলে সন্তানরা আনছে, আমাদের জনগোষ্ঠী আনছে, ওনার জন্ম নিবন্ধন হবে না। কেন হবে না ভাই? উনি থাকে কক্সবাজার, ওকে দেওয়া যাবে না, ওনার এলাকার থেকে করতে হবে। সে তো বউ আমার, সে আমার সন্তানের বউ, আমার ছেলের বউ, তার জন্ম নিবন্ধন কেন কক্সবাজারও হবে? এখানে সংখ্যালঘুদেরকে, পাহাড়ি ভাইদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, আমাদের ছেলে সন্তানদেরকেও দিতে হবে। এবং এটা নিয়ে আমাদের মজলুম মরহুম নেতা আল্লাহর ওয়ালি আলহাজ নাসিম খান, যার কথা না বললে হয় না, তিনি দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং তিনি বলেছিলেন, আমার মৃত্যু যদি হয় এ দেশের মাটিতে হবে, আমি যদি মরে যাই এ দেশেই দাফন করা হবে। আমি কোনো পাকিস্তানি নাগরিক নয়, আমি বাংলাদেশের নাগরিক। আপনি বলতেছেন কিছুক্ষণ আগে আমাকে আপনাদের এডুকেশনের ব্যাপারে, ভাই আমরা পাকিস্তান যেয়ে কি করব? আমার বয়স এখন 47-40-এর কাছাকাছি, আমার মেয়াদ শেষ, 10 বছর 12 বছর নয় আর 15 বছর বাঁচবো। আমি ওই দেশের জন্য মূর্খ। আমি লেখাপড়া করেছি বাংলা ভাষায়, আমি চাটগাঁয়া ভাষায় কথা বলি। আমার এই চাটগাঁয়া ভাষা কি পাকিস্তানে বুঝবে? এ বাংলা ভাষা কি পাকিস্তানে বুঝবে? আর পাকিস্তানের লোকেরা কি আমাদেরকে সহযোগিতা দিবে? আমি তো দুবাই করেছি ভাই। ওই আমাদেরকে তো ওই বলা হয় ওই বাংলাদেশের বাঙালি ভাই, আমাদেরকে তো স্বীকৃতি দেওয়া হয় না কোথাও। আমি বসবাস করতেছি একটু ছোটবেলা থেকে। আমাদের বাচ্চা এখানে ছিল না, আমাদের বাচ্চা ছিল হামজাবাদ। আমিরাবাদ। জি, আমার আম্মু আমার আব্বু যখন আনতে ছোটবেলা, আমরা ছোটবেলা থেকে আছি। আমরা কোনো কিছু আমরা পাচ্ছি না, বহুত কষ্ট তো। চাল দেখেন, চাল পড়ে যাচ্ছে কিন্তু ঠিক করতে পারতেছি না। আমরা বহুত কষ্টতে আছি, বুঝছেন। খাওয়াটা খাইতে পারতেছি না ঠিক মতন। আমি এখন বৈঠা আছি, আমি আজকে 5 বছর থেকে বৈঠা, আমি চাকরি করতে পারতেছি না। আমার শরীর খারাপ, বুড়া হয়ে গেছে, আর চাকরি করতে পারতেছি না। আমরা অনেকগুলো টিন সেট বাসা দেখতেছেন না, এখান দিয়ে দাঁড়ান। এই আমাদের যে সমস্ত পরিবাররা এখানে বসবাস করে, তারা কিন্তু সমস্ত পরিবার কিন্তু ঋণগ্রস্ত, ঋণ নিয়ে এসব বাড়িঘর নির্মাণ করছে। যেমন বনফুল আছে, তারপর আর কি কি সমিতি আছে, তাদের সাপ্তাহিক কিস্তি পেমেন্ট করতে হয়। এভাবে কিস্তি পেমেন্ট করে করে এই সমস্ত বাড়িঘর নির্মাণ করে। কিন্তু এই সমস্ত বাড়িঘর নির্মাণ করতে আমাদের স্থানীয় কাউন্সিলর বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সরকারি কোনো অনুদান বলেন, আজ পর্যন্ত এই বিহারিরা কখনো গ্রহণ করতে পারে নাই বা এই পর্যন্ত আসেও নেই। এই যে রাস্তাঘাট দেখতেছেন, এগুলো অনেক কষ্ট করে তারা নিজস্ব অর্থায়ন পরিশোধ করে, 10 জন বা 12 জন 15 জন টাকা অর্থ পরিশোধ করে এই সমস্ত রাস্তাটা তারা সৃষ্টি করে থাকে। আচ্ছা, মূলত যেটা বিদ্যুতের বিষয়টা যেটা আমরা বলতেছি, তৎকালীন সরকার থাকা অবস্থায় যে বিদ্যুতের যে প্রেশারটা ছিল,
এই প্রেশারটা তো আপনারা হয়তো শুনছেন যে আমরা 2 মাস 2.5 মাস অন্ধকারে বসবাস করছি। এই অন্ধকারে বসবাস করাকালীন সময়েও আমাদের এখানকার লোকাল স্থানীয় কাউন্সিলর বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কেউ কখনো আমাদেরকে এসে দেখে নাই যে আমরা যে এখানে অন্ধকারে বসবাস করতেছি। প্রেশারে আমাদের খুব সম্পূর্ণভাবে প্রেশার দিয়ে এই মিটারটা এখানে স্থাপন করা হয়েছে। এই মিটারটা কিন্তু আপনি তো ইতিমধ্যে অনেক জায়গায় বিবৃতি বক্তব্য নিয়েছেন মিটারের সম্বন্ধে। তা আমাদের অনুরোধ থাকবে যে আপনার মারফতে যদি কোনো কারণে এই নিউজটা যদি ফ্লাশ করতে পারেন যে আমাদের প্রথম এবং সর্বশেষ আমাদের যে পরিস্থিতিতে বিরাজমান সেটা হচ্ছে বিদ্যুৎ মিটার। বিদ্যুতের বিল আমাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। সেটা যদি সরকার থেকে আমাদের আগের মতো বিনামূল্যে যেভাবে সরবরাহ করা ছিল, রেশন বন্ধ আমরা কোনো সমস্যা নেই। আমাদের এই ধরেন জায়গা সম্পত্তির ব্যাপারে আপনারা কোনো অনুদান দিবেন না, সেটার কোনো ব্যাপার না, কিন্তু বিদ্যুৎটা যতদিন পর্যন্ত আমরা বাংলাদেশে পুনর্বাসন না হওয়া পর্যন্ত বসবাস করতেছি ততদিন পর্যন্ত আমাদেরকে যদি বিদ্যুৎটা বিনামূল্যে সরবরাহ করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমরা সরকারের নিকট চিরকৃতজ্ঞ থাকবো। আমি একটু কিছু বলি, এখানে যত নেতা এমপি মন্ত্রী আসে, ইয়ে দেগা ও দেগা, ইয়ে করেগা ও করেগা, কিন্তু করার বেলায় কিছুই করে না। আমাদের যে বিদ্যুৎ নিয়ে রেহান ভাই আর জসুম ভাই যে কথাটা বলছে এটাতে আমি একমত আছি। আমাদের বিহারি ভাইরা 71 থেকে কারণ জ্বালায় আসতেছে, তো এটা নিয়ে কোনো সরকার আমাদেরকে খেয়াল করে না। কারণ ডাক্তার ইউনূসের কাছে একটা অনুরোধ থাকবে, এই আটকা পড়া বিহারিরা যেখানে যত দিন পর্যন্ত রোহত করে বসবাস করতেছে, আমাদের যতদিন পর্যন্ত মানে আমাদের আসা যাওয়ার কোনো সিদ্ধান্ত না নিলে সাংবাদিক ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে যে এই বিহারি ভাইদের নিয়ে সব চ্যানেলে কথাটা ধরবার জন্য যে বিদ্যুৎ বিল আমাদের জন্য কি ফ্রি করে দেওয়ার জন্য একটা চেষ্টা চালা যাবে। ডাক্তার ইউনূসের কাছে অনুরোধ করা যাচ্ছে সব বিহারিদের পক্ষে থেকে। लग गया अब क्या करना होगा। बिल दे सक रहे आप? बिल तो देने नहीं सक रहे, खुद मांग चांग के खा रहे हैं। कहाँ से कुछ नहीं, कुछ नहीं, कुछ नहीं बेटा। हम लोग বিক্রি করি আমরা 1000 বিক্রি করি 300 টাকা। 1000 বিক্রি করেন 300 টাকা দিয়ে? আসেন না, ঘরে আসেন। না এগুলা দিয়ে কি আপনার সংসার চলে? কোনো মতে চলে। আমাদের তো আগে আমরা আজকে 1971 থেকে এখানে আসি, আমাদের তো আগে মিটার ছিল না, এখন আমাদেরকে মিটার দিছে। আমরা খাবার জোগাইতে পারি না, মিটারের টাকা কোথায় থেকে দিল। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা আছে, আর ছেলে মেয়েদেরকে পড়ালেখা অসুবিধা। খাওয়া জোগাইতে গেলে পড়া জোগাইতে পারি না, পড়া জোগাইতে গেলে খাওয়া জোগাইতে পারি না। কেমন আছেন না? স্কুল সমস্যা সমস্যা আমাদের মিটার বন্ধ করে দিয়েছে, তা আমাদের কারণ আর কি অনেক কষ্ট। হ্যাঁ, তারপর ঠোলা বানাই খাই। স্কুল স্বামী কোনো কাজ করে না, এই ঠুঙ্গা বানাই চলতে হয়। হ্যাঁ খাইছে না খাই আমাদের মিটার পুরাইতে হয়। মিটার আমাদেরকে এক সাংবাদিক আসছে, মিটার লাগাই দিছে। মানে এটা আমাদেরও এখানের অবদান আছে, বাইরেরও অবদান আছে, এটা আমরা বলতে পারবো না। আমরা মানে যে কষ্টতে মিটার নিয়ে আসি এটা আমরা জানি, আমাদের আল্লাহ জানে। এটা কি আপনারা ফ্রি জ্বালাইতেন? হ্যাঁ, আগে আমাদের নাসিম খান ছিল না, নাসিম খান আমাদের ইয়ে করছিল, মিটার লাগাই দিছিল। কত বছর আপনি ফ্রি জ্বালাইছেন? অনুমানিক কতদিন? প্রায় 50 স্বাধীন পরের থেকে তো সবাই ফ্রি চালাইছে, আমি বলি না, সবাই চালাইছে। সরকারের পক্ষ থেকে? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে। এখন কি মিটার কি বিল দিতে হয় আপনাদেরকে? তো বিল দিতে হয় না, প্রতি মাসে আমরা 2000 টাকা করে মিটার পুরাই। এটা নিয়ে কোনো একটা আপনারা এখানে কয় পরিবার থাকে? এই ছোট ছোট মুরগির বাসার মতো 4 পরিবার কিভাবে থাকে দেখি? কি করবে এখানে আমি ওনার কথা ভিডিও নাও।
এখানে কয় পরিবার থাকে? এখানে 4 ছোট ঘরে থাকি, জায়গা নাই, একটু আগুন লাগলে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। এই ছোট ছোট রুমে ছোট, হ্যাঁ, মুরগির বাসা 4টা 5টা ছেলে মেয়ে সব নিয়ে বহুত দুঃখতে আছে। হ্যাঁ তো দেখেন না, এই দেখেন কিরকম আছে, এত কষ্ট করি, আমার কি করবো, আমি অন্য জায়গা ঘুমাই। যাব আপনারা জানেন, কাঁদিলে বলে কাঁদিলে কি হয়, বাচ্চা যেতে হাতে মা দুধ দেয়, আর ফেটে যেতে কুদা লাগে, এতে আর ভোগ লাগে বলে হইলে তাইলে এতে মা কি রে খানা দেয়। তদ্রুপ তার ব্যতিক্রম নয়। আসি দে আজিয়া রহবাদ বিহারি কলোনি, যে বিহারিরা স্বাধীনতার পর থেকে অবাঙালি হিসাবে সরকারে তার ঘরে থাকিবার জায়গা দিয়ে, এই বিহারিরা কি অবস্থায় আছে, ভালো আছে না খারাপ আছে, ইতারা কিভাবে জীবন যাপন করেন, ইতার লই আজিয়া তথ্যচিত্র অনুসন্ধান করতে আই, আর নিজেরও বুক ফাটি গিয়ে কান্না চোখে দিয়ে পানি চলে আসছি। কারণ ইতারা এত পরিমাণ কষ্ট জীবন যাপন করেন। কিছু কিছু পরিবার দেখা যাচ্ছে ছোট ছোট মুরগির খোয়া হয়, আবার বাসা হয়, মুরগির বাসার মতো ছোট ছোট রুম, এই রুমের ভিতর 4-5 জন করে থাকে। কত কষ্ট, নাই যারা চাকরি বাকরি নাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, যারা সর্বোচ্চ লেবারি কাজ করিতে পারে, হয়তো কেউ মুচির কাজ করেন, কেউ মেতরি কাজ করেন, বা কেউ কোনো রিক্সা চালার বা ঠেলা চালার। এছাড়া সরকারি কোনো চাকরি তো দূরে থাক, কোনো প্রতিষ্ঠানে ভালো প্রতিষ্ঠানে করে চাকরি নলর, কিনলে নলর, ইতারা পড়ালেখার ব্যবস্থা নাই, নাগরিকতার সুযোগ সুবিধা নাই, এবং কি শিক্ষা, বসবাস ব্যবস্থা, খাদ্য যে অধিকার গুণ, এই অধিকারতে বঞ্চিত। আর যারা অবাঙালি উর্দুভাষী বিহারিরা আছে, ইতারা হয়তো আরা বাঙালি, আর এখন বাংলাদেশি নাগরিক, আর বাংলাদেশে কথা হই, আর বাংলাদেশের ভালোবাসি, আর বাংলাদেশ ছাড়ি কোনো কিছু কোনো দিকে যাইতেন না। তবে হ্যাঁ, ইতারা হইয়ে যদি আরো মধ্যে কেউ পাকিস্তান চলে যায় বেল্লাইসা, সরকার যদি সুযোগ সুবিধা করে দেয়, ইতারা চলে যাবে, আরো কোনো বাধা নাই। কিন্তু আরা যারা বাংলাদেশে আছি, আরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সকল অধিকার সরকার আরো করে দন করিব, এবং সকল সুযোগ সুবিধা দন করিব। পাহাড়ি জনগোষ্ঠী রোহিঙ্গারা যদি সুযোগ সুবিধা পা, তাহলে আরা বিহারিরা কিনলে না পাইতাম, আরা কিনলে বঞ্চিত হইতাম। আরা মুসলমান, আরা এই দেশে জন্ম হই, এই দেশে বড় হই, এই দেশে সকল অধিকার কিনলে আরা বঞ্চিত হইতাম। অবশ্যই আরো করে সকল অধিকার সরকার বহন গ্রহণ করিব। এবং কি আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ। বিগত 2019 সাল পর্যন্ত সরকারের যে বাজেট আছিল ফ্রি বিদ্যুৎ সরবরাহ করা বিহারি ক্যাম্পে, কিন্তু 2019 সাল হঠাৎ করে কোন অপশক্তির কারণে বিদ্যুৎ বন্ধ করে দেয়। 2 মাস বিহারিরা বিদ্যুৎবিহীন ক্যাম্পে বসবাস করছে, মানুষ অসুখ বিসুখে নানান ধরনের কষ্ট করছে। কিন্তু লাস্ট পর্যন্ত নিরুপায় হয়ে এই প্রিপেড মিটার ইতে করে চালু করে দিয়ে, যে প্রিপেড মিটার এখন ইতারাল্লা বলে যে গলার কাটা, কারণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে খালি বিল উঠতে আছে। কোনো পরিবারের দেখা যাচ্ছে উগ্র দুয়া বাতি জ্বলাইলো 3000 টাকা বিল যার, বা উগ্র ফ্রিজ বা দুয়া বাতি জ্বলাইলো 3500 টাকা 4000 টাকা বিল যার। তাই ইতারা সরকারের কাছে অনুরোধ, আর যে বিহারি ক্যাম্প আছে, আর বিহারি ক্যাম্পে যেভাবে বিগত দিনে বিদ্যুৎ সরবরাহ করছে সরকার, ওইভাবে আরো করে বিদ্যুৎ সরবরাহ গ্রহণ করব, এবং আরো বাচ্চাগুলোর জন্ম নিবন্ধন সঠিকভাবে যেন পায় সেদিকে সরকারের নজরদান করিব। এবং পাশাপাশি আরো নাগরিক যে অধিকার আছে, আরো অধিকার বিজ্ঞান আরো করে বাস্তবায়ন করিব। তাহলে আরা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক হিসাবে আরা সুন্দরভাবে বসবাস করতে পারছুম। এই দেশের বলে আরা কিছু গরিব পাইছুম। আর ভিতরে অনেক মেধাবী বাচ্চারা আছে, যাগো দ্বারা এই দেশে অনেক মূল্যবান কাজ হইব। অবশ্যই আজ সরকার আরো বাচ্চা করে উচ্চ শিক্ষিত পড়ালেখা করিবার সুযোগ সুবিধা গরিদন করিব বলে আরো করে জানাই। শাহরিয়ার সুমন, CN TV, চট্টগ্রাম।